নমস্কার। ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। আপনি যখন নিজের কাজ ছেড়ে না, মানে নিজের যেটা কাজ সেটা ছেড়ে যখন একটু প্রতিবেশীদের দিকে, আপনার কোনো প্রতিবেশী পেছনে একটু কাঠি করবেন, বা আপনার যে আত্মীয়কে সহ্য হয় না তাকে একটু বাঁশ দেওয়ার চেষ্টা করবেন, এসব নিয়ে যখন সারাদিন ব্যস্ত থাকবেন, তখন দেখবেন যে নিজের আসল কাজটাই যেটা, সেটা কিন্তু খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আমাদের হচ্ছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ক্ষেত্রে এখন বোধহয় সেই কথাটাই খুব বেশি করে প্রযোজ্য। আসলে অমিত শাহ গৃহমন্ত্রী বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়টা তিনি দেখেন, কোথায় কি হচ্ছে না হচ্ছে সেগুলো তার এভরিথিং মানে নজরদারি করার কথা। এবং যেসব দেশের সেন্ট্রাল এজেন্সিগুলো রয়েছে, যেসব গোয়েন্দা এজেন্সিগুলো রয়েছে, তার তিনি প্রধান। তিনি বিএসএফ তার আন্ডারে, সিআরপিএফ তার আন্ডারে, সমস্ত কিছু রয়েছে। মোটামুটি আমাদের দেশের যে নিরাপত্তার বিষয়টা তিনি দেখেন। আর বহিরাগতের বিষয়টা নিশ্চিতভাবে প্রতিরক্ষা মন্ত্রী দেখবেন, কিন্তু অভ্যন্তরীণ নিরাপত্তাটা তারই দেখার কথা। তো সেখানে তিনি ব্যর্থ হয়েছেন বা ব্যর্থ হচ্ছেন। পাহেলগাঁওয়ের ঘটনা হচ্ছে আরো একবার পরিষ্কার করে দিয়েছে। তো এটা এই কারণেই বলছি যে অমিত শাহ দেখবেন যে যবে থেকে মন্ত্রী হয়েছেন, তিনি এমপি হয়ে গেছিলেন 14 সালে, কিন্তু তখন তিনি পার্টি প্রেসিডেন্ট ছিলেন। 19 সালে যখন স্বরাষ্ট্রমন্ত্রী হলেন, দুটো টার্মে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। তারপর থেকে দেখবেন যে এই কোন রাজ্যে বিজেপির বিরোধী সরকার আছে, সেই সরকারটাকে ভাঙতে হবে, এমএলএ কেনা বেচা করতে হবে। বিজেপি দ্বারা একটা খুব কথিত আছে যে অমিত শাহ হচ্ছে মানে অপারেশন লোটাসের মেন লোক। এটা বারে বারেই শোনা যায়। মিডিয়ার একাংশ তারা সবসময় বলেন যে অমিত শাহ এবার অপারেশনে নেমেছে, অমুক জায়গায় সরকার ভাঙা হচ্ছে, বা অমুক জায়গায় ওখানে এমপি কিনতে হবে, একটা রাজ্যসভার আসন জেতানোর জন্য এমপি এমএলএদের ভোট কিনতে হবে। এই সব বিষয়ে তিনি মেতে থাকেন। এবং তার সঙ্গে যেটা তিনি করে থাকেন সেটা হচ্ছে যে কোন সরকার ভাঙা টাঙা হবে, এমএলএ কেনাবেচা, এমপি কেনাবেচা, এসব তো আছেই। এবং তার সঙ্গে যেটা হচ্ছে যে ইডি, সিবিআই, এনআইএ কার পেছনে লাগানো হবে। মানে আচ্ছা ওই রাজ্যে ভোট আসছে, আচ্ছা ওই রাজ্যে বিরোধী দলের অমুক নেতার বাড়িতে একটু ইডি পাঠানো, একটু সিবিআই কে দিয়ে তল্লাশি, এই সব বিষয়ে তিনি একেবারে সিদ্ধহস্ত। প্রতিটা রাজ্যে অমিত শাহের কিছু, আমাদের রাজ্যের শুভেন্দু অধিকারীর মতো লোকজন আছে, তারা হচ্ছে সব ফিডব্যাক গুলো দেন, মানে যেটুকু জানা যায় বিজেপি সূত্রে। এবং তিনি তারপরে যথারীতি হচ্ছে সেটা নিয়ে নেমে পড়েন, এবং কর্তাদের যেসব নির্দেশ দেওয়ার তিনি দিয়ে দেন। যদিও সবাই বলে ইডি, সিবিআই সব স্বাধীন সংস্থা, কিন্তু এই 2014 সালে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে দেখা গেছে সব স্বাধীন সংস্থা সব লাঠি উঠে গেছে। আসলে হচ্ছে প্রভুরা যা বলবেন তারপর এমন ভাবেই তার কর্তারা কাজ করেন। তো এইটা হচ্ছে মূল এখন ওনার কাজ হয়েছে। তার আগে তো আপনারা জানেন যে ইলেকশন বন্ডে টাকা তোলার জন্য কোন কোন সংস্থাকে ইডি পাঠাতে হবে, সিবিআই পাঠাতে হবে, তারপর তাদের টাকা জমা পড়বে, এগুলো প্রমাণিত। এগুলো নিয়ে আর এখন নতুন করে চর্চার কিছু নেই। আর এগুলো নিয়ে বলতে পারবেন এগুলো সমালোচনা করছে, এগুলো প্রমাণিত। অমুক অফিসে রেড হয়েছে, অমুক সংস্থায় রেড হয়েছে, তারপরে তারা 40 কোটি জমা দিয়েছে, কেউ 80 কোটি, কেউ 150 কোটি জমা দিয়েছে, তারপরে রেড বন্ধ হয়ে গেছে। এগুলো এখন ঘটে গেছে, এগুলো নিয়ে আর আলোচনার কিছু নেই। তো অমিত শাহ মূলত হচ্ছে এই যে ইডি, সিবিআই, এনআইএ দিয়ে কাদের, প্রধানমন্ত্রী আমরা বরাবর জানতাম যে সিবিআই দেখেন, এখন নরেন্দ্র মোদী সব বোধহয় দেখেন না, এগুলো সব এই যে সব নিয়ে নিয়েছেন, ঠিকা অমিত শাহ নিয়ে নিয়েছেন। তা তিনি এখন এইসব হচ্ছে দেখেন। এবং প্রথমত হচ্ছে বিরোধী দলকে ভাঙা, তারপর বিরোধী দলের নেতাদের বাড়িতে ইডি, সিবিআই পাঠানো, এইসব কাকে জেলে ঢোকাতে হবে, এইসব প্ল্যান প্রোগ্রাম সবসময় আমার মাথায় কিলবিল করছে। 2 বছর হতে চললে মণিপুর চলছে, সেটা থামাতে পারছেন না, কিন্তু এই জিনিসগুলো চলছে। দেখুন বিহারে ভোট আসছে, দেখবেন বিহারে অমুকের বাড়িতে সিবিআই রেড, অমুকের বাড়িতে ইডি রেড করছে, এইসব দেখবেন যে এবার চালু হয়ে যাবে। 2-3 মাস 6 মাস আগে থেকে এগুলো চালু হয়ে যায়। সব গেম প্ল্যান হচ্ছে অমিত শাহ। এটা আর এখন নতুন কারোর কোনো অজানা কিছু না, কিন্তু আসল জায়গাতেই হচ্ছে গোলমাল। তবে আমি গতকাল মানে বৃহস্পতিবার দিন একটা ঘটনা শুনে আমি খুব অবাক হয়ে গেছি। কারণ এই মন্ত্রিসভার কেন্দ্রের যে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা, নরেন্দ্র মোদী এবং অমিত শাহ চট করে না মাথা নত করা বা নিজেদের কোনো ভুল স্বীকার করা, এটা একেবারেই করতে পারেন না, বা করার চেষ্টা করেন না, বা কোনোদিন করার মানে চেষ্টা করেননি। এগুলো একেবারে মানে জানা হয়ে গেছে বিষয়টা। তো সেই অমিত শাহ নাকি একটা সাংঘাতিক কথা বলে ফেলেছেন। সর্বদল বৈঠক ডাকা হয়েছিল আপনারা জানেন বৃহস্পতিবার দিন, যে কেন্দ্রের তরফে। তো সেখানে আমাদের সমস্ত বিরোধী রাজনৈতিক দলের নেতারা ছিলেন, এবং কেন্দ্রের তরফে রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী, তার সভাপতিত্বে সেই বৈঠক হয়েছে। সেখানে বিদেশমন্ত্রী জয়শঙ্কর, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, অমিত শাহ, জেপি নাড্ডা, কিরণ রিজিজু, এরা সমস্ত হাজির ছিলেন।
তো সেই বৈঠকে বিরোধীরা যথারীতি এই পেহেলগাঁও ঘটনা নিয়ে হচ্ছে গোয়েন্দা ব্যর্থতার কথা বলেছেন, এবং তারা অভিযোগও করেছেন একে একে প্রত্যেকেই, বিশেষ করে তৃণমূল, কংগ্রেস, ডিএমকে এরা সব। তো সেখানে অমিত শাহ নাকি একটা সত্যি কথা বলে ফেলেছেন, তিনি নাকি গোয়েন্দা ব্যর্থতার কথা স্বীকার করে নিয়েছেন, যখন এই ধরনের সমস্ত অভিযোগ করছিল যে গোয়েন্দারা কেন খবর পেল না, কেন এইভাবে বাইরে থেকে জঙ্গিরা এসে এইভাবে হামলা চালালো, এতজনকে খুন করলো। তখন নাকি বলে ফেলেছেন যে হ্যাঁ, যে মানে উনি বলতে চাইছেন যে ব্যর্থতা তো হয়েছেই, সেই জন্যই তো আপনাদের সমস্ত নেতাদের এখানে ডাকা হয়েছে, আমরা এখানে বসে আছি কেন, মানে আমরা এখানে বসে আছি কেন, বৈঠক করছি কেন, কেন আপনাদের এখানে ডাকা হয়েছে, ব্যর্থতা তো হয়েছেই, এই কথাটা নাকি অমিত শাহ বলেছেন। এবং যা হয়, এত দল রয়েছে, এত দলের নেতারা রয়েছে, আমি শাসক দলের কথা ছেড়েই দিলাম, বিরোধী দলের এত নেতারা রয়েছে, সঙ্গে সঙ্গে খবর হয়ে গেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে যে গোয়েন্দা ব্যর্থতার কথা স্বীকার করলেন অমিত শাহ, এবং অমিত শাহ বলেইছেন যে গোয়েন্দা ব্যর্থতা হয়েইছে, এবং সেই কারণে তো আমরা এখানে বসে আছি, সেই কারণে তো আপনাদের এখানে ডাকা হয়েছে, এখানে এই বৈঠক চলছে। তো এইটা হচ্ছে উনি বলার পরে অনেকে বলছেন যে ওনার আবার কি হলো যাই না, তবে কেউ কেউ বলছে যে এইটা আজকে ওনাকে বলতে হয়েছে বটে, কিন্তু এর বীজ অনেকদিন আগেই হচ্ছে পোতা হয়ে গেছিল। কারণ আপনারা জানেন যে আমাদের দেশে যে সিস্টেমটা, আমাদের দেশে যে কেন্দ্রীয় এজেন্সিগুলো কাজ করে, বিশেষ করে অন্তর্দেশ এবং বিদেশের নিরাপত্তা নিয়ে, সেখানে মূলত তিনজন লোক হচ্ছে কোঅর্ডিনেট করে। সে একজন হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দ্বিতীয় হচ্ছে বিদেশমন্ত্রী জয়শঙ্কর, এবং তৃতীয় হচ্ছে ভারতের নিরাপত্তা উপদেষ্টা হচ্ছে অজিত দোভাল। তো যেটা রাজনৈতিক সূত্রে দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছে যে এই তিনজনের মধ্যে একটা সমন্বয়ের অভাব দেখা দিচ্ছে, এবং সেই কারণে কিছু কিছু ক্ষেত্রে বা সাম্প্রতিককালে বেশ কিছু ঘটনায় হচ্ছে ভারতের মুখ পুড়েছে বিদেশের মাটির ক্ষেত্রে। আপনারা জানেন যে আমেরিকায় খালিস্তানপন্থী নেতা পপ্পুনকে হত্যার চেষ্টার ঘটনা, বা কানাডাতে হচ্ছে খালিস্তানপন্থী হরদীপ সিংকে যে খুনের ঘটনাতে ভারতের সঙ্গে একটা কূটনৈতিক সম্পর্ক খারাপ হয়েছে, এবং রয়ের কার্যকলাপ নিয়ে প্রশ্ন উঠেছিল যে তারা সেভাবে ঠিকমতো অপারেশন করতে পারেনি, যদিও অনেকে অজিত দোভালের প্রশংসা করেন, তিনি খুব কি বলে করিতকর্মার লোক। তো বলছেন যে এইটা, এবং বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে রাজনৈতিক যেটা সূত্রে যেটা দীর্ঘদিন ধরে অভিযোগ উঠছে যে বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে অজিত দোভালের একটা অসদ্ভাব গড়ে উঠেছে, এটা নাকি এখন আস্তে আস্তে ক্রমশ প্রকট হচ্ছে। এবং বাংলাদেশের ঘটনার পরে হচ্ছে আরো বেশি করে অভিযোগের আঙুলটা উঠেছিল যে বাংলাদেশে একটা এরকম অভ্যুত্থান হয়ে যাবে, হাসিনাকে দেশ থেকে ওখানকার সেনাবাহিনী সাহায্য করেছে বলে তাকে দেশ থেকে বার করা গেছে, তা না হয়তো তিনি খুনটুনো হয়ে যেতে পারতেন। যে এটা 7 দিন আগেও ভারতের গোয়েন্দারা আঁচ করতে পারেনি যে বাংলাদেশে এরকম একটা পট পরিবর্তন হয়ে যাচ্ছে, এবং ভারতের বন্ধু হিসাবে কাজ করতেন শেখ হাসিনা, এবং ভারতের পক্ষে সেটা বিপজ্জনক। এখন যারা এসছেন, বিশেষ করে যারা রয়েছেন এখন ক্ষমতাতে বা যারা দেশ চালাচ্ছেন, তো এইসব প্রকট হচ্ছে। কারণ হচ্ছে আসল দ্বন্দ্বগুলো উপরতলার মধ্যেই রয়ে গেছে, এবং একই সঙ্গে গোয়েন্দা বিভাগের যে পরিকাঠামো বা যে সমস্ত অত্যাধুনিক ডিভাইস বা প্রযুক্তিগত বিষয় সেগুলোকে সেট আপ করা, সেগুলোর ক্ষেত্রে অনেক ঘাটতি রয়েছে। অনেক জায়গায় টাকা পয়সা পুঁজি মানে প্রচুর সোর্স মানি ইউজ করতে হয়। আপনারা জানেন রয়্যাল এজেন্ট হিসাবে যারা কাজ করে বিদেশের মাটিতে, তাদেরকে সেখানে কাজ করানোর জন্য অনেক খরচা হয় এক একজনের পেছনে, সেসব ক্ষেত্রে কিছু ঘাটতি রয়ে গেছে। সেই সব জন্য এখন কিছুটা দুর্বল হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে এগুলো অভিযোগগুলো উঠছে। এবং অনেক জায়গায় অনেক এরকম বলছে যে আমাদের যে স্যাটেলাইট নির্ভর যে থার্মাল ইমেজিং যে সিস্টেম, যেটা আমাদের পূর্ব ভারত বা পশ্চিম ভারতে অনুপ্রবেশ ঠেকানোর জন্য ইমিডিয়েট প্রয়োজন, সেগুলোর ঘাটতি রয়ে গেছে। তো এইসব বিষয়গুলো এসছে যে আমাদের পরিকাঠামো, গোয়েন্দারা যে বিষয় নিয়ে কাজ করবেন সেই সব বিষয়গুলোকে তাদের রসদ দিতে হবে, তাদেরকে সেই রকম পুঁজি দিতে হবে, পরিকাঠামো দিতে হবে, তার সঙ্গে তারা কাজ করবেন। এবং নিত্য নতুন সেইভাবে এজেন্ট নিয়োগ করা, সেটা দুম করে কোন একটা অসামরিক বাহিনী থেকে কতগুলো লোককে ঢুকিয়ে দিলাম, তারা রয়ের কাজ করবে বলেই তারা করে উঠতে পারবে না, বা 4টে জুনিয়র আইপিএস কি 10টা জুনিয়র আইপিএস কে নামিয়ে দিলাম, তারা গিয়ে বিরাট রয়ের হয়ে কাজ করবে, তারা আনফিটও হয়ে যেতে পারে। এইসব ঘটনাগুলো ঘটছে। এবং আরেকটা যেটা হচ্ছে যে এখন এই ফোনে আড়িপাতা ফাড়িপাতা, ফোনে আড়ি পেতে খবর সংগ্রহ, এগুলো এখন হচ্ছে অকেজো হয়ে গেছে। এখন কারণ জঙ্গি টঙ্গিরা এখন যে সমস্ত
অ্যাপ যে ইউজ করছে, সেসব অ্যাপের সার্ভার যদি না থাকে সেই সব অ্যাপকে ট্র্যাক করা মুশকিল হয়ে যাচ্ছে। যেক্ষেত্রে শোনা যাচ্ছে যে এই যে কাশ্মীরের যে জঙ্গিরা যে হামলা করেছে, এসব জঙ্গিরা নাকি যেসব অ্যাপ ইউজ করতো সেসব অ্যাপকে ট্র্যাক করার মতো যে পরিকাঠামো আমাদের নেই। তো এই বিষয়গুলো এখন খুব প্রকট হচ্ছে এবং অমিত শাহ জানি না এখন ওগুলোকে কি রিপেয়ার করবেন কিভাবে, বা জয়শঙ্কর অজিত দোভালদের সঙ্গে তাদের সমন্বয় গড়ে উঠবেন কিনা জানি না। এখন সেটা নরেন্দ্র মোদীর আরেকটা বিষয় রয়েছে, কারণ মোদীজি তো আবার হচ্ছে আরেক কারণ। আপনারা জানেন যে কাল যে সর্বদল বৈঠকটা হয়েছিল, এটা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে তিনি হচ্ছে এবং রাহুল গান্ধী সলা পরামর্শ করে সরকারকে এই সর্বদল ডাকার জন্য একটা প্রস্তাব দিয়েছিলেন, তার ফলে সর্বদল বৈঠকটা হয়েছিল। এবং আপনারা জানেন যে সর্বদল বৈঠকে বিরোধী সব দল ভারতের সরকারকে সমর্থন করেছে, বলেছে এই জঙ্গি দমনে যে যে পদক্ষেপ ভারত সরকার নেবে সমস্ত বিরোধী দল হচ্ছে সরকারের সঙ্গে আছে। বিরোধীর একটা ভালো বার্তা সরকারকে দিয়েছে। তো প্রধানমন্ত্রী এরকম একটা সিচুয়েশন যেখানে হই হই শুরু হয়ে গেছে, সারা দেশ জুড়ে বিশ্ব জুড়ে খবর হচ্ছে, সেখানে সর্বদল বৈঠকে প্রধানমন্ত্রী নেই। আমাদের মিডিয়া কিন্তু জানিয়েছিল যে যেদিনকে ঘটনা ঘটেছে প্রধানমন্ত্রী বিদেশ সফরে কাটছাট করে দ্রুত দেশে ফিরে এসছেন এবং নৈশভোজেও নাকি তিনি যাননি, পরের দিন সকালবেলা তিনি চলে এসছেন। অনেক মিডিয়া প্রচার টচার শুনেছি, কিন্তু বৃহস্পতিবার যখন সর্বদল বৈঠক হলো তখন কিন্তু প্রধানমন্ত্রী নেই। তিনি কোথায় চলে গেলেন? তিনি চলে গেলেন বিহারে মধুবনীতে, সেখানে একটা প্রকল্পের উদ্বোধন। আসলে হচ্ছে ওখানে যেতে হবে নীতিশ কুমারের সঙ্গে বসে একসঙ্গে মিটিং করতে হবে, কারণ বিহারের সামনে ভোট আসছে, যে প্রধানমন্ত্রীর তো মাথায় হচ্ছে ভোট, এবং ভোটমুখী বিহারে প্রোগ্রাম ক্যান্সেল করা যাবে না। কেন মধুবনীতে প্রোগ্রামটা ক্যান্সেল করলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত? তিনি বলতে পারতেন যে এরকম একটা সিচুয়েশন হয়েছে, কাশ্মীরে এরকম একটা জঙ্গি অ্যাটাক হয়েছে, আমরা দিল্লিতে বসে সিচুয়েশন সমস্ত দেখছি, কিভাবে অপারেশন হয়, পরবর্তীকালে কি পদক্ষেপ করব। আমি সমস্ত দলের সঙ্গে, বিরোধী দলের সঙ্গে যে বৈঠকে বসছি, আমরা সেখানে আলোচনা করব, হ্যাঁ, এবং তাদের মতামত নেব। তিনি থাকতেই পারতেন, তার নেতৃত্বে হতো বৈঠকটা। তিনি চলে গেলেন ভোটমুখী বিহারে এবং ওখানে গিয়ে বড় বড় কথা বললেন যে কল্পনা অতীত হচ্ছে সাজা পাবে, যারা ইয়ে করেছে সে সাজা পাবে কিনা সে তো আমরা পরে দেখব। কিন্তু তার লক্ষ্যটা দেখুন, ওই যে সর্বদল বৈঠক, কংগ্রেস, রাহুল গান্ধী, না ওদের সঙ্গে বসাটা ঠিক পছন্দের হবে না, তাই ওখানে ভিড়িয়ে দিলেন রাজনাথ সিংকে, অমিত শাহকে। তিনি চলে গেলেন ভোটমুখী বিহারে। আসলে ভোট বড় বালাই, ভোটের জন্য তিনি সবকিছু করতে পারেন, তাই চলে গেলেন। এত বড় সিচুয়েশন, ওদিকে প্রচার হলো কিন্তু দুবাই থেকে নাকি তিনি একবার তড়িঘড়ি হচ্ছে সমস্ত কাটছাট করে, বিদেশ সভার কাটছাট করে চলে এসছেন। দিস ইজ দ্য নরেন্দ্র মোদী। এবং অমিত শাহ তো যা করে ফেলেছেন আমি জানি না, যেটা আবার তাকে খেসারত দিতে হবে কিনা, কি কারণে করেছেন জানি না। এরপরে আরো কত খেলা টালা দেখবো, আরো কত শুনবো। এই যা শুনলাম, অমিত শাহ মিটিং এর মধ্যে বিরোধী দলের সামনে বলছেন গোয়েন্দা ব্যর্থতা, এবং সেই জন্যই আমরা বসেছি। ভবিষ্যতে আর কি বলবেন আমি জানি না, অপেক্ষা থাকবো মোদীজি এবং অমিত শাহ এরপরে আর কি কি মন্তব্য ওয়াজ তাদের থাকে, দেখা যাক। এখন আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।